ব্লাডের সমূহের ভিতরে আছে জেনেটিক, অর্থাৎ বংশগত। দেখা গেল যে বাবা মার কারো আছে, তার বাচ্চার হতে পারে, অথবা বংশে কারো আছে, তার পরিবারে যে কারো হতে পারে। ইমিউনো সিস্টেম ডিসফাংশন, এর আগেই বলা হয়েছে যে এটা একটা অটো ইমিউনো ডিজিজ, অর্থাৎ ইমিউনো সিস্টেম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেমের একটা ডিসফাংশন অর্থাৎ অ্যাবনরমালিটি। তো যাদের এই জন্মগত ত্রুটিতে থাকবে, অর্থাৎ যার রোগ প্রতিরোধ ক্ষমতাতে প্রবলেম থাকবে, তার রোগটা হওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর। কেউ যদি পরিবেশগত কারণে হয়, কেউ যদি অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করে, অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করলে কি হয়, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসে আস্তে আস্তে। দেখবেন যে সে যে বেশি ডিপ্রেস থাকে, যে বেশি দুশ্চিন্তা করে, সে কিন্তু ঘন ঘন কিংবা অসুস্থ থাকে বেশি। হ্যাঁ, তারপর হচ্ছে কোল্ড ওয়েদার। কোল্ড ওয়েদারে কি হয়, ঠান্ডা পরিবেশে থাকলে তাদের স্কিন ডিজিজগুলো বেশি হয়, কারণ এই যে সূর্যের যে আলোটা আছে, সেখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেটা গ্রো ঠান্ডা পরিবেশে বেশি করতে পারে। এজন্য হট ওয়েদারে এটা কম করতে পারে। এজন্য কোল্ড ওয়েদার, অর্থাৎ এটা দেখবেন যে বিদেশি শীত প্রধান দেশে এই রোগগুলো বেশি হয়, কারণ যে কোল্ড ওয়েদারে এটা গ্রো করতে পারে বেশি করে। এরপর হচ্ছে ইনফেকশন। ঘন ঘন ইনফেকশন হলে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, সেটা অনেক হতে পারে। লাইফস্টাইল ফ্যাক্টর, কেউ যদি স্মোকিং করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, সে কারণে হয়। অ্যালকোহল খেলেও সেম। অবেসিটি, কেউ যদি অতিরিক্ত মাত্রায় মোটা হয়, সেক্ষেত্রেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, তাদের হতে পারে। তাহলে কি কতগুলো বুঝতে পারছি? জেনেটিক মানে বংশগত, ইমিউনো সিস্টেমের ডিস্টার্ব থাকলে হতে পারে। এনভায়রনমেন্ট, কেউ যদি অতিরিক্ত দুশ্চিন্তা এবং ঠান্ডা পরিবেশে অতিরিক্ত মাত্রায় থাকে, তাদের হতে পারে। লাইফস্টাইল, কেউ স্মোকিং, অবেসিটি, অ্যালকোহল অর্থাৎ মদ্যপান করলে তাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। এবার আসি হচ্ছে ইনভেস্টিগেশন। এবার আসি কি ইনভেস্টিগেশন। এই রোগী আমার কাছে আসলো, আমি কি ইনভেস্টিগেশন দিব? নরমালি আমি কিন্তু ভিজুয়াল ভাবে এটা ডায়াগনোসিস করতে পারবো, অর্থাৎ কি চোখে দেখে এটা ডায়াগনোসিস করতে পারবো। তো যদি আমি ব্লাডের কোনো টেস্ট দিই, একটা মাত্র টেস্ট দিলে আমরা বুঝতে পারবো সেটা কি সিবিসি। সিবিসিতে ইসোনোফিলটা বেশি থাকবে। যে কোনো চুলকানি, কার যদি কোনো চুলকানি প্রবলেম থাকে, কারো যদি কোনো চুলকানি প্রবলেম থাকে, আমরা যদি সিবিসি করাই, সেই ক্ষেত্রে চুলকানি হোক, অ্যালার্জি হোক, এই ইসোনোফিল কাউন্টটা বেশি থাকে। আবার বলতেছি, কারো যদি কোনো চুলকানি প্রবলেম কিংবা অ্যালার্জির প্রবলেম থাকে, তাহলে সিবিসিতে ইসোনোফিলটা বেশি আসে। হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকটা জিনিস বলতে চাই, ডাব্লিউবিসি আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সিস্টেম। ডাব্লিউবিসি এটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? তখন তার কাজ বেড়ে যাবে, সে অ্যাক্টিভ হবে। ওই যে বললাম, সেনাবাহিনী কি বলে, বাইরে থেকে যখন সৈন্য আসবে, তখন কি করবে, পৃথিবীর তাদের কি অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কাজ করে কি সিবিসি। যখন কোনো ইনফেকশন আসে, তখন সে কি করে, আগে সে নিজে চেষ্টা করে, নিজে অ্যাক্টিভ হয়ে চেষ্টা করে শরীরটাকে রক্ষা করার জন্য। আর সে যখন অ্যাক্টিভ হবে, তার কাউন্ট বেড়ে যাবে। বুঝতে পারছি? তার মানে কি সিবিসি কাউন্ট বেড়ে যাবে। এটা শরীরের যে কোনো ইনফেকশনে সিবিসি কাউন্ট বাড়ে। আর আমরা মূলত সিবিসি টেস্টটা করাই এই কারণে যে শরীরে কোনো ইনফেকশন থাকলে সিবিসি কাউন্ট বেড়ে যায়, সরি ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি? এটা টাইফয়েড ফিভারে বাড়তে পারে, এটা এন্টেরিক ফিভারে বাড়তে পারে, এটা যে কোনো টনসিলাইটিস হোক, অর্থাৎ আইটিস মানে তো আমি বলছিলাম জেনেটিক যে ফ্যামিলিগত যে ডিজিজ পজিটিভ থাকে। অসুবিধা আমরা সিবিসি দিয়ে বুঝতে পারি না, সিবিসি যেটা থাকে এর জন্য কি আমাদের যে সিরাম সিরাম আইজগুলো ভালো না স্যার? আইজি এটা হচ্ছে অ্যালার্জির একটা টেস্ট। জি স্যার। আইজি এটা বললে আমরা বুঝতে পারি, এটা হচ্ছে আনুষঙ্গিকভাবে যেটা আইজি করা যায়, আইজি করা যায়। এখানে স্কিনটাকে আমরা বায়োপসি করতে পারি, ঠিক আছে? স্ক্র্যাপিং বলা হয় যেটা, স্কিন স্ক্র্যাপিং না স্যার? হ্যাঁ, তো এইটা হচ্ছে এগুলো করা যায়, কিন্তু আমরা তো নরমালি একটা রোগীকে কেন খরচ করাবো? যখন আমরা ডায়াগনোসিস, এগুলো আপনার পুরোটাই তো কনফার্ম ডায়াগনোসিস করতে হেল্প করবে না। আপনার আইজি বেশি হয়েছে, অরিস্কারি আর কি বলে চুলকানি হয়েছে, আইজি বেশি হবে স্বাভাবিক। তারপরে হচ্ছে কি বলে
স্কিন টেস্টেও স্বাভাবিক। এটা তো ক্যান্সার সেল না যে আমার স্কিনটাকে স্পেসিফিকভাবে টেস্ট করতে হবে, বুঝতে পারছেন? এজন্য নর্মালি আমরা সিবিসি অ্যাভেলেবল একটা টেস্ট, হ্যাঁ, সব জায়গায় হয়। নর্মালি এটা দেখে আমরা ডায়াগনোসিস করে ফেলি। আর কেউ যদি মনে করে যে না আমি আর একটু ডিপলি চিন্তা করতে চাইবো, হ্যাঁ সে করতে পারে, আইজি করতে পারে, হ্যাঁ। তারপর মনে করেন যে কি বলে স্কিনের ওই যে বললাম বায়োপসি, ওটাও করতে পারে। টেস্ট করলে করা যায়, সমস্যা নাই তো। স্যার আমি শুনছিলাম যে যে স্কিন যে স্ক্র্যাপিং যেটা করা বায়োপসি দিয়ে যেটা করা স্যার ওটাতে মানে এটা কোন ধরনের ব্যাকটেরিয়া ওটা যায় না, একটা ওষুধ দিলে ওটাতে ভালোভাবে কাজ করে। কিন্তু এটা তো আমার ভালোই হবে না। একটা স্কিন বায়োপসির একটা টেস্টের তো অনেক দাম, হ্যাঁ, এবং এটা অ্যাভেলেবল কেসও না, মানে সব জায়গায় টেস্ট হয় বিষয়টাও এরকম না। তো এই জন্য নর্মালি আমরা আমাদের লেভেল থেকে সিবিসি, আর কেউ যদি চায় তাহলে সে করতে পারবে, কোনো সমস্যা নাই। সেটা রুগীর চিকিৎসা আসলে অনেকভাবে দিতে হয়। আপনার কাছে একটা রুগী আসলো, আপনি অরিয়াবল চিকিৎসা দিতে ওষুধই কিনে খেতে পারতেছেন, ওই চিকিৎসা দিয়ে লাভ হবে? লাভ হবে না। রোগীর অবস্থা বুঝেও একটা গুড ডক্টরের কিন্তু উচিত হচ্ছে এটাই যে রোগীর অবস্থা বুঝে তার ওইভাবে ডায়াগনোসিস করে ওইভাবে ওষুধ দেওয়া। ডাক্তাররা চিন্তা করে না, ডাক্তাররা চিন্তা করে তাদের পকেট ভরবে কেমনে। না, এটা কিন্তু যারা এটা নরমালি যারা গ্র্যাজুয়েশন আছে তারা ওইভাবে চিন্তা করে না, কিন্তু যারা একদম প্রফেসর, হ্যাঁ, হাইলি অনেক দিন ধরে আছে, এরকম ডাক্তার আছে, ঢাকাতে অনেক ডাক্তার আছে, খুব কম মেডিসিন লাগছে। 3টে চারটা, হ্যাঁ হ্যাঁ, 3টে চারটা আর খুব কম দাম আছে। ওনার জন্য স্পেশালাইজ ডাক্তার আছে। আর জেনারেল প্র্যাকটিসে করতে গেলে ওইভাবে মানে কি বলে 10-12টা অন্ধকারে ডেল শুরু আর কি, আম গাছে লাগলে আম পড়লো। স্যার আমি একটু আগে দেখছি স্যার এত বড় ডাক্তার যে স্যার হ্যাঁ তো পুরো লেগে ডাক্তার হয়েছে স্যার টেস্ট কে লেগে স্যার দৌড়ে তো বলতে পারে এটা মানে রোগীর মনের সান্ত্বনা দেওয়ার জন্য টেস্ট করে টেস্টেরও দরকার আছে। একটা জিনিস মনে রাখতে হবে, রোগের ডাক্তারের চোখ রোগ ডায়াগনোসিস করে 50%, আর 50% হেল্প করে হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস হওয়ার জন্য আপনার এই টেস্টগুলো। সঠিকভাবে সঠিক ইয়েতে ওষুধ টেস্টের দরকার আছে, টেস্টের দরকার নেই, চিকিৎসা দিতে পারবে তবে অযথা টেস্ট দেওয়া যাবে না স্যার। আপনি গ্রামে একটা রোগী আসলো, আপনি যদি এই যে এই রোগীর সিবিসি না করে একদম ডাইরেক্ট বায়োপসি করেন, করাবে? সিবিসি 500 টি, আইজিসি 1000 টাকা, আর বায়োপসি তো তাদের ওই চিন্তা করে কি করতে হবে। আবার একটা রোগী আসছে, সে খরচ করতে পারবে, তার আপনি বলবেন যে বলে বলবেন যে আপনি এই কটা টেস্ট করলে আমি আরো কনফার্মলি ভালোভাবে মানে কনফিডেন্সলি বলতে পারবো, তাহলে কাউন্সিলিং করলে সে করতে পারবে। সবার ক্ষেত্রে তো বলা যাবে না। তবে আমাদের জানার ক্ষেত্রে সবই জানতে হবে, বুঝতে পারছি? জি স্যার। জেনে রাখতে হবে। নলেজ ইজ পাওয়ার, একটা কথা বলে না, জ্ঞানই শক্তি। জি তাহলে কি আমরা কজ ইনভেস্টিগেশন বুঝতে পারলাম? জি স্যার। তবে সোরিয়াসিস এটা মূলত চোখে দেখেই ডায়াগনোসিস করতে হয়, এটা ইনভেস্টিগেশন অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে কিছু কিছু আদার্স ডিজিজ কিনা, মানে সোরিয়াসিস ছাড়া অন্য কোনো কিছু কিনা, সেই কারণে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, বুঝতে পারছি? এবার আসি আমরা ট্রিটমেন্টে। একটা রোগী আসলো, আমরা দেখলাম, সবকিছু শুনলাম, ইনভেস্টিগেশন করলাম, রোগ ডায়াগনোসিস হয়ে গেছে, এবার তাকে কি চিকিৎসা দেব? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সব সময় একটা কথা বলে থাকি, ট্রিটমেন্টটা হচ্ছে টোটাল 3 প্রকারের। কি কি আগে তো যারা করছেন বলেন, প্রতি ক্লাসে বলছি যে ট্রিটমেন্ট 3 প্রকারের। হ্যাঁ, জেনারেল, তাহলে কি জেনারেল ট্রিটমেন্ট? জেনারেল ট্রিটমেন্টে কি আমি এই রোগ সম্পর্কে কি জানি, আমি যদি সুন্দর করে এরকম ভাবে ডিফেন্সিভ সিস্টেম প্লাস হচ্ছে কিভাবে কি হয়েছে, ভালো চিন্তা খেয়ে ফেলতেছে, একটা রোগীর চিত্র অঙ্কন করে সুন্দর করে বোঝাই, রোগীর কি আর কিছু বাকি থাকে, সে কি অন্য কোথাও দৌড়াদৌড়ি করবে, এবং আপনি যে রোগীর বিষয়ে অভিজ্ঞ সে কিন্তু বুঝতে পারবে, সে কিন্তু আপনার আরো 10টা রোগী এনে দিবে। আর মাইকিং করে কখনো রোগী হয় না, রোগীর থেকে রোগী আসে, এটাই হচ্ছে বড় মাইকিং।
আপনি যখন একটা রোগীকে সুচিকিৎসা দিবেন, আপনি লিখে রাখেন আপনারা 10টা রোগী এনে দিবেন। এটা সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভালো হয়ে গেছে। আর এইটা হচ্ছে সবচেয়ে বড় মাইকিং। ওই যে রাস্তাঘাটে যে মাইকিং করে ওটা মাইকিং না, রোগীর মাইকিংটা হচ্ছে সবচেয়ে বড় মাইকিং। আর আপনার আপনি যে ভালো হয়েছে এই কথা শুনে যে রোগী আসবে সে নিজেও বিশ্বস্ত হয়ে আসবে, কারণ ভালো হয়েছে বলবে, প্লাস হচ্ছে আপনার প্রতি আস্থা নিয়ে সে আসবে। কাজেই জেনারেল ট্রিটমেন্টে সব সময় রোগীকে কাউন্সিলিং করতে হবে, যে আপনি এই রোগ সম্পর্কে কি জানেন সেটা তারা বুঝাইতে হবে। এটা হচ্ছে কি জেনারেল ট্রিটমেন্ট। রোগী আসলো, তার মেডিসিন লিখে দিয়ে পাঠিয়ে দিলাম, এটা চিকিৎসা না। রোগী আসলো, তাকে জেনারেল একটা ট্রিটমেন্ট আছে এই রোগ সম্পর্কে, এবং এই রোগটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, হ্যাঁ, এটা বুঝাইতে হবে। এটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট। এরপর হচ্ছে মেডিসিন। কিছু মেডিসিন আছে যে বাবা আমি এই মেডিসিনগুলো দিব, আপনি তো এই রোগ কখনো ভালো হবে না, কিন্তু আপনার সিমটম রিলিফ করার জন্য, আপনার ব্যথা হইতেছে, আপনার পুজ হয়ে গেছে, ইনফেকশন কমানোর জন্য, তারপরে হচ্ছে আপনার আদার যে সমস্যা, চুলকানিতে, রাতে ঘুম হইতেছে না, এই সমস্যাগুলো কমানোর জন্য আমি কিছু মেডিসিন দেবো, সেগুলো খেলে আপনি আরাম পাবেন। আর প্রোফাইল্যাকটিক, ভবিষ্যতে সে যেন সতর্ক থাকে, তার এই রোগ যেন আর না বাড়ে, সেই কারণে কি কি করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট। তাহলে কি ট্রিটমেন্টটা টোটাল 3 স্তরে ভাগ হবে। শুধু মেডিসিন কখনো ট্রিটমেন্ট না, জেনারেল ট্রিটমেন্ট করাইতে হবে। জেনারেল ট্রিটমেন্ট বলতে আমি এই রোগ সম্পর্কে যা কিছু জানি সেটা রোগীকে জানাইতে হবে, কিভাবে হয়েছে সেটা জানাইতে হবে, এটা জেনারেল ট্রিটমেন্ট আন্ডারে পড়ে। এরপর হচ্ছে তাকে মেডিসিন দেবো সে সুস্থ থাকার জন্য, প্লাস হচ্ছে রোগটা ভালো হওয়ার জন্য। এরপর হচ্ছে প্রোফাইল্যাকটিক, সেই রোগটা যেন আর ভবিষ্যতে না হয় কিংবা অন্য কোথাও না ছড়ায়। এটা শুধু এই রোগের ক্ষেত্রে বলতেছি না, মানে সব রোগের ক্ষেত্রে না ছড়ায় এবং সে কিভাবে সুস্থ থাকবে সেটা হচ্ছে প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা যে উপদেশ দিয়ে থাকি সেটা। তাহলে কি ট্রিটমেন্ট 3 প্রকার আমরা বুঝতে পারছি। এই রোগের ক্ষেত্রে জেনারেল ট্রিটমেন্ট আমরা যা কিছু পড়াইছি সেটা জেনারেল ট্রিটমেন্ট, আমরা যা কিছু জানি সেটা বলার চেষ্টা করব। এরপর হচ্ছে মেডিসিন, কি কি মেডিসিন দেব এই রোগের ক্ষেত্রে। যদি ইনফেকশন থাকে, ইনফেকশন যদি সেখানে ইনফেকশন থাকে তাহলে কি করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর ইনফেকশন থাকলে একটা জিনিস তো এর আগেও বলেছিলাম, আপনি নতুন এজন্য বুঝেছি যে আইটিস, যে কোনো শব্দের শেষে যদি আইটিস থাকে সেখানে মনে করতে হবে কি ইনফেকশন আছে, প্রদাহ আছে, যেমন টনসিলাইটিস, হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস, আইটিস আছে। কিন্তু আইটিস মানেই প্রদাহ, সেখানে কোনো জীবাণু আক্রমণ করছে। তো যদি ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে পারি। আর অ্যান্টিবায়োটিক যদি আমরা স্কিনের অ্যান্টিবায়োটিকগুলো দেই সেক্ষেত্রে আমাদের কি কি অ্যান্টিবায়োটিক দিতে পারি, যেমন সব ধরনের অ্যান্টিবায়োটিক দিতে পারি, তবে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে ভালো কাজ করে, হ্যাঁ, স্কিনের জন্য। যেমন আছে ফ্লোক্লোক্সিন, যদি আমরা ফ্লোক্লক্স বলি, হ্যাঁ। এরপরে হচ্ছে ফ্লোকোনাজল আছে, এরপরে আছে কি এজিথ্রোমাইসিন। অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত স্কিনের ক্ষেত্রে কাজ করে, তবে আরো অ্যান্টিবায়োটিক যেমন সেফোলোজিন প্লাস কার্বনেসিক অ্যাসিড দিতে পারি, সেফিটিন দিতে পারি অনেক কিছু। তবে কি শরীরে সব অ্যান্টিবায়োটিক সব জায়গায় ভালো কাজ করে বিষয়টা এরকম না। যেমন আমি যদি এখানে সিপ্রোসিন দেই অতটা ফলস্বরূপ বাসা পাবো না, কিন্তু পেটের যে কোনো ইনফেকশনে যদি আমরা সিপ্রোসিন দেই সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আশা করি। এরকম শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশনের বিভিন্ন অ্যান্টিবায়োটিক, যখন অ্যান্টিবায়োটিক ক্লাস সম্ভবত আপনাদের হয়েছে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক ক্লাস নিয়ে যাবেন। শরীরে কোথায় কোন অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে এটারও ক্লাস করা হবে স্যার। সবথেকে মানে এই সোলিসিসের বিষয় কোন অ্যান্টিবায়োটিক একটু ভালো কাজ করে এটা আমাদের নির্দেশনা দেবে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে এই দুটার ভিতরে আপনি দিলে স্কিনের, যেমন
স্কিনে একটা জিনিস খেয়াল রাখবেন, সব ক্ষেত্রে না, মানে কমন কিছু আছে না যে স্কিনে সবসময় প্রোক্লোরাইজেশন ভালো কাজ করে। একটা জিনিস চেষ্টা করবেন যে কোথাও কোনো কাটা ছিঁড়া হয়ে গেল, কোথাও কোনো কেটে গেল, আমরা সব সময় কি করি, প্রোক্লোরাইজেশনটা দেওয়ার ট্রাই করি বেশি। হ্যাঁ? কারণ স্কিনে প্রোক্লোরাইজেশন যে ভালো কাজ করে, এটা বোঝারও মেকানিজম আছে। এখানে কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে, কোন অ্যান্টিবায়োটিকটা হয়েছে, কার কোন কালচার সেন্সিটিভিটি করতে হয়, কোন অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ আছে, এগুলো দেখেই অ্যান্টিবায়োটিক চয়েস করতে হয়। অ্যান্টিবায়োটিক চয়েসটা কিন্তু এত সহজ জিনিস না, এটা অনেক কঠিন একটা জিনিস। তো যদি আমরা ইনফেকশন থাকলে কিভাবে বুঝবো? অনেক বেশি চুলকাবে, জায়গাটা ফুস থাকতে পারে, জায়গাটা সোয়েলিং অর্থাৎ লাল হয়ে ব্যথা হয়ে ফুলে যেতে পারে, আর্থ্রাইটিস যেরকম হয়, এরকম হলে আমরা কি করব? অ্যান্টিবায়োটিক দেব। অ্যান্টিবায়োটিক যদি আমরা ফ্লোক্লোজ দিতে পারি, যেমন যদি একটা অ্যাডাল্ট রোগীর আমরা প্রেসক্রিপশন করি, কি করব? অ্যান্টিবায়োটিক ক্যাপসুল না ট্যাবলেট? ক্যাপসুল। ক্যাপসুল যদি আমরা ফ্লোক্লোজ দিই 500। এটা কি 500 এবং 250 পাওয়া যায়। এবার আসি, এটা সব সময় 4 বেলা ডোজ, এটা 3 বেলা 2 বেলা কোনো কাজ করবে না। প্রোক্লোরাইজেশন সব সময় কাজ করবে কি 4 বেলা। এটা বলতেছি বাচ্চাদের অ্যাডাল্টদের কথা বলতেছি, এটা সব সময় 4 বেলা, রোগীরা সব সময় 3 বেলা খায়। এর কারণে ফ্লোক্লোরাইজেশন রেজিস্ট্যান্স হয় বেশি। অ্যান্টিবায়োটিক যদি নির্দিষ্ট মাত্রায় না খায়, অর্থাৎ তার ডোজটা কমপ্লিট না করে, তাহলে ওরা কি করে, ওই যে WBC প্রতিরোধ ব্যবস্থা, যে জীবাণুটা ঢুকে, অর্থাৎ ইন্ডিয়ান যে সৈন্যটা আছে, সে যদি বিএসএফ একবার চিনে নেয় যে বিএসএফ এগুলা ওদের কিল করতে হবে, আর কিংবা ওদের থেকে দূরে থাকতে হবে। জীবাণুগুলাও কিন্তু এরকমই, আগেকার ওই যে কি বলে নবীর যুগে হচ্ছে কি বলে অন্ধকারাচ্ছন্ন যুগগুলো আয়ালিয়াম জাহেলিয়াত বলা হয়। তো ওরা কি করতো, এক বংশের সাথে এক গোত্রের সাথে অন্য গোত্রের যুদ্ধ হলে কি করতো, বলে যেত যে ওর সাথে আমার যুদ্ধ, তুই ওর সাথে মিশবি না, এই প্রতিশোধ তোরা নিবি, মানে বংশপরায়ণ ভাবে যুদ্ধ চলতো। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকও কিন্তু এরকম পাবি। অ্যান্টিবায়োটিক কি করে, এই অ্যান্টিবায়োটিক না, মানে শত্রুপক্ষ এরকম পাজি। অ্যান্টিবায়োটিক তো ওই শত্রুকে কিল করে। এখন আপনি ধরেন ফ্লোক্লোরাইজেশনটা 3 বেলা করে খাইতেছেন, কিছু শত্রু কিল করলো, এর ভিতরে কিছু শত্রু বেঁচে রইল। ওই যে 3 বেলা করে খাইছেন, ডোজটা কমপ্লিট করে নাই, পরিপূর্ণভাবে মারতে পারে নাই, তখন কিছু শত্রু যে বেঁচে রইল, ওরা কি করে, ওই পরবর্তীতে আর বংশ বিস্তার করে, প্লাস হচ্ছে ওদের এই রোগ প্রতিরোধ এর বিরুদ্ধে গড়ে তোলে এবং চিনিয়ে রাখে, পরবর্তী বংশদেরও চিনায় যে এই লোকটারে দেখলে তোরা দূরে থাকবি, অথবা ওরা যে আগে মেরে ফেলবি। তখন কি করে, এ ব্যর্থ হয়ে যায়, এ আর ওদের সাথে যুদ্ধে পেরে ওঠে না। এটা স্টার্টে অ্যান্টিবায়োটিক ক্লাস করতে হয়। হ্যাঁ, তো এইটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। একটা রোগীর ক্ষেত্রে খেয়ে কাজ হইতেছে, একটা রোগীর ক্ষেত্রে কাজ হইতেছে না। কেন হইতেছে না? ওই যে রেজিস্ট্যান্স হয়ে গেছে, অর্থাৎ শরীরে অনেক আগেই অনুপ্রবেশ করছে, সে শত্রুপক্ষটা চিনে নিছে, এর ফলে কি সে আর ওদের সাথে পেরে উঠতেছে না। কারণ সে কি তার শত্রুকে চিনে। আমরা যদি আমাদের শত্রুকে আগেই চিনি, আমরা কিন্তু বিপদের মুখে কম পড়বো, কিংবা তার দিকে আমরা যাব না, কিংবা তাকে দেখলে আগেই মেরে ফেলার চেষ্টা করব। বিষয়টা এরকম না? তো ওরাও কি করে, নিজেরাও এরকম ভাবে, যারা মরে গেছে তারা তো মরে গেল, যারা বেঁচে আছে ওরা নিজস্বভাবে বংশ বিস্তার করে, এবং যারা বেঁচে ছিল ওই যুদ্ধে, ওরা কি করে, পরবর্তীতে ওরা চিনায় যে এর থেকে দূরে থাকবি, অথবা এর দেখলে আগে খেয়ে ফেলবি। ওদেরও তো একটা পাওয়ার আছে, শক্তি আছে। এটাই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট ডিউরেশনে যদি কেউ না খায়, ওই যে কিছু যে সে কিন্তু তাৎক্ষণিক অবস্থায় ভালো হয়ে গেছে, কিছু শূন্য যে বেঁচে আছে, ওরা যে ওই সময় অ্যাটাক করবে বিষয়টা এরকম না। ওরা নির্জীব অবস্থায় থাকে বংশ বৃদ্ধি করার জন্য, অর্থাৎ ওদের শূন্য বাড়ানোর জন্য। ওরা যখন বড় মাত্রায় হয়ে আসে, তখন যখন এটা দেয়, তখন আর এটা কাজ করে। এটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। যখন অ্যান্টিবায়োটিক ক্লাস করা হয়, তখন আর ডিপলি বোঝানো হবে। তো সেগুলো কথা বুঝতে পারছি তো? তো এই জন্য এটা সব সময় কি করতে হবে, 4 বেলা খেতে হবে, এবং 7 দিনের ডোজ, 10 দিনের ডোজ।
14 দিনের ডোজ। লাস্টে 14 দিন স্যার না স্যার এটা 14 দিন এবং রোগীর অনেক ক্ষেত্রে আমরা 21 দিনও দিয়ে থাকি। তবে 21 দিন আমরা খুব রেয়ার। মানে 100 জনের ভিতরে বোধহয় 4-5 জন পাই। হ্যাঁ, তবে আমরা নরমালি এই 3টা ডোজে সাধারণত খাওয়াই। ধরেন একজনের অনেক কেটে গেছে, তার 7 দিনের ডোজে কাজ হবে না, তো তার 14 দিনের যাইতে হবে। হ্যাঁ, আর সে ওষুধ খাইতেছে না, তখন 10 দিনে দিল। এটা ইমপ্রুভমেন্ট দেখে বুঝে অবস্থার উপর ডিপেন্ড করবে, তবে মিনিমাম 7 দিনের ডোজটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তবে 21 দিন এটা খুব রেয়ার ক্ষেত্রে, এটা বড় বড় প্রফেসররা অনেক ক্ষেত্রে যারা বুঝছে তারা, কারণ 21 দিন একটা ট্যাবলেট 4 বেলা করে খেয়ে কোনো রোগী খেতে চায় না। 21 দিনে পাওয়ার হয়ে যায় 2000। 21 4 প্রতিদিন কত করে আসতেছে দেখেন, 84। এই 84টা ট্যাবলেট কেউ খাবে? এতগুলো পার হয়ে যাবে, এমনি তো ক্যাপসুল, আর এমনিতে 4 বেলা করে খেতে হয়, রোগীরাও বিরক্ত হয়ে যায়। এটা অনেক 21 দিনের ডোজ, সাধারণত ওইভাবে কারো ওইভাবে দেওয়া হয় না। আচ্ছা 14 প্লাস ওটা তো অ্যান্টিবায়োটিক। হুম 14 প্লাস 14 ডিউটি প্লাস না 14 প্লাস 14 প্লাস 14 প্লাস অ্যান্টিবায়োটিক 14 প্লাস এমনিতে জেনেটিক নাম বলতেছেন, জেনেটিক নাম তো অনেক থাকতে পারে। যেমন এই যে আপনার ফ্লোক্লোজাসিন, এই ফ্লোক্লোজাসিন 1000 কোম্পানি আছে, 1000 কোম্পানির 1000টা নাম। না নিকনেম এটা। আর যে নিকনেম যদি ফুল করছি বুঝতে পারছেন? আপনারা সব সময় চেষ্টা করবেন এই যে গ্রুপটা পড়ার। মানে ফুল করছি। এই গ্রুপ পড়লে ওষুধ চেনার ওয়ে আছে। গ্রুপের ওষুধে যে আপনি যে নামটাই বললেন হয়তো আমি জানি না, কিন্তু নিচে দেখবেন যে যদি ওটা প্রোপ্লাজাসিন হয় নিচে অবশ্যই ছোট করে লেখা থাকবে প্রোপ্লাজাসিন, যেমন নিচে লেখা থাকবে এই তো 14 প্লাস বি এই তো ওইটাই, যেগুলো কোম্পানি যে বললাম 1000টা কোম্পানি আছে, 1000টা কোম্পানির 1000টা নাম আছে, সব নাম মুখস্থ করা সম্ভব না, কিন্তু কমনলি যে সব ওষুধগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো আমরা সাধারণত মুখস্থ করে দিই। তো এটা সব সময় ডোজটা কি 4 বেলা। এবার আসি বাচ্চাদের ক্ষেত্রে। স্যার স্যার এটার আর কিছু কি আছে কি? না না, অ্যান্টিবায়োটিকের আগে শেষ করি। অ্যান্টিবায়োটিক কি কি অ্যান্টিবায়োটিক দিয়েছে? যদি দেখি যে বাচ্চার এরকম হয়েছে, অর্থাৎ বংশগতভাবে আছে, বাচ্চার হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রোপ্লাজাসিন অ্যান্টিবায়োটিক দিতে পারি। আদার্স তো দিতে পারি, মানে আমি জাস্ট একটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই যাচ্ছি, এগুলোও দিতে পারি, এজথ্রোমাইসিনও দিতে পারি। হ্যাঁ, প্রোপ্লাজাসিন সিরাপ হিসেবে পাওয়া যায়। এটা কি সিরাপ হিসেবে পাওয়া যায়। এটা হচ্ছে একটা হচ্ছে প্রোপ্লাজাসিন হিসেবে পাওয়া যায়, আর একটা হচ্ছে ডিএস হিসেবে পাওয়া যায়। ডিএস মানে ওই যে সেপিকজিম পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ, ডিএস মানে ডাবল থাকে, আর প্রোপ্লাজাসিন যেটা থাকে সেটা সিঙ্গেল। সিঙ্গেল। ধরি যদি 1 ml এ যদি 5 ml থাকে, মানে এটা ধরতেছি এমনি, এটা হচ্ছে। করে দাও হ্যালো আর ডিএস এ তাহলে কি থাকবে? 1 ml এ 10 ml 10 ml থাকবে। হ্যাঁ, বুঝতে পারছি? এটাই হচ্ছে ডিএস। হ্যাঁ, এটা ডোজ যদি আমরা নরমালি অত এমনি হিসাব না করব, যদি আমরা নরমালি চিন্তা করি, তাহলে এটা আমরা সাধারণত 8 কেজিতে 1 চামচ দিই। এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে টিডিএসও দেই, তবে ভালো হয় কিউডিএস দিলে, অর্থাৎ 4 বেলা দিলে। স্যার টিএসএফ এর চামচ বোঝায়। টিএসএফ, হ্যাঁ, এটা চামচ। বুঝতে পারছি? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আমরা তাহলে কি ফ্লোমাইসিন ব্যবহার করতে পারি, ফ্লোকোনাজল ব্যবহার করতে পারি, এজেন্ট্রোমাইসিন ব্যবহার করতে পারি। এজেন্ট্রোমাইসিন যদি বাচ্চাদের ক্ষেত্রে দেই তাহলে কি 10 কেজিতে 1 চামচ। কেন্দ্রে রেখে দেন 10 লিটার ওয়ান্স ডেইলি।
কেজিতে 1 চামচ। তাহলে কি অ্যান্টিবায়োটিক গেল? এরপরে আসি আমরা সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। যদি দেখি তার ইচিং আছে, ইচিং এর জন্য ট্রিটমেন্ট দিতে পারি। আমরা স্ক্যাবিসে সুন্দর করে ইচিং এর অ্যান্টিহিস্টামিনগুলো পরে দিছি, যে কোনো অ্যান্টিহিস্টামিন দিতে পারি, সেট্রিনাজিন হোক, অ্যান্টিহিস্টামিন হোক, তারপরে হচ্ছে হিস্টাসিন হোক, কি বলে কি বলে ফেক্সোফেনাডিন হোক, ডিসলোরাটিডিন হোক, যে কোনো অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি। তবে একটা ফর্মুলা আমি শিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে যদি কারো অতিরিক্ত মাত্রায় ইচিং হয়, এই রোগীর ক্ষেত্রে কি এত বেশি ইচিং হয় যে সে রাতে ঘুমাতে পারে না, এরকম রোগীর ক্ষেত্রে আমরা কি করতে পারি, 2 বেলা অ্যান্টিহিস্টামিন দিতে পারি। যেমন ডিসলোরাটিডিন সকালে দিতে পারি, ফেক্সোফেনাডিন রাতে বেলা দিতে পারি। এবং অ্যান্টিহিস্টামিন দেওয়ার ক্ষেত্রে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রফেশনটা গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি আপনার গার্মেন্টসে নাইট ডিউটি করে, আপনি তার হিস্টাসিন দিয়ে দিলেন, বেচারা দেখা গেল যে একটা মেশিনের কাজ করে, মেশিনের ভিতরে আট ঢুকিয়ে বসে রইল সারা জীবনের পঙ্গু। তো এই প্রফেশনটা যেন অ্যান্টিহিস্টামিনগুলো দিতে হবে। আর সবসময় চেষ্টা করবেন নন সিডেটিভটা দেওয়ার। কারো দুটি ক্ষেত্রে একটা হাইপার টেনশনের রোগী রাতে বেলা ঘুমানো দরকার, পরে হিস্টামিন দিয়ে দিলেন। এইগুলো মাথায় রেখে, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল কথাবার্তা, এগুলো আপনি যত রোগী দেখবেন তত আপনার অভিজ্ঞতা হবে। এগুলো মাথায় রেখে ট্রিটমেন্ট দিতে হবে। আর এগুলো হচ্ছে সুচিকিৎসা। আমি একটা ইনফরমেশন দিচ্ছেন 10 কেজি আর গ্লুকোজ স্যার 8 কেজিতে এক্সামিন স্যার স্যাপেক্সিম সিপ্রোফ্লক্সাসিলিন এগুলো কি সেম কোনো না না, এগুলো আলাদা, এক একটা ডোজ এক এক রকম। স্যার মানে পার কেজি কিরকম? সেপিক্সিমে কয় কেজিতে 1 চামচ লিখে দিছিলাম তো, স্যার আমি পাইছি 10 কেজিটা কে বলছে? সেপিক্সিমে আপনি ছিলেন, ওই যে দিয়েছিল, আপনি 75 ছিলেন। ml 75 ml শিখাইলাম যে কারে কয় ml দিতে হবে। হ্যাঁ, 10 কেজিতে ওগুলো বাসায় যেয়ে দেখতে হবে, নাহলে হাওয়া হয়ে যাবে। আমি যখন পড়াইতেছি জি স্যার। কর্মনবেল সবই পারি, বাসায় যে রিভিশন না দিলে কিছুই থাকবে না, অথবা রুটিনে না ট্রিটমেন্ট করলে কিছু হবে না। আমি দেখলাম যে কিছু ডাক্তার আছে মানে সিরাপের এমএল অনুযায়ী বাচ্চার ওয়েট দিয়ে কেবে যেন ওনারা ওই ডোজটা বাইর করে। ওইটাই ক্লাসে পড়ানো হয়, এটাই ঠিক। ওটাই যে 10-15 মিনিট ভরে মনে হয় এর আগে ক্লাসে পড়াইছি। ভিডিও না দিলে তাকে বুঝবে না। ঠিক আছে, আচ্ছা না, ওইটার ভিডিও তো অনলাইনে দেওয়া হয়েছিল। স্যার দেয় নাই। আপনার ভিডিও অনেক কিছুই পাইলেন না। স্যারের ভিডিও দেয় নাই। আপনার ভিডিও তো পাইলেন আছে না। তো কথা। আমরা তো পাই নাই ভিডিও। স্যার যে কটা ক্লাস করেছেন স্যার একটা ভিডিও নেই। আচ্ছা আমাদের একটা আচ্ছা ঠিক আছে, অ্যান্টিবায়োটিক পরে ক্লাস যখন পড়াবো অ্যান্টিবায়োটিক ইনশাআল্লাহ যতটা ক্লাস আছে খাতায় আছে। পুরাটাই আর বুঝবো। সব ভালো করে পড়াইছে। ঠিক আছে, এরপরে কিসে আসলাম? স্যার অ্যান্টিহিস্টামিন। এরপরে তার চুলকানো অ্যান্টিহিস্টামিন দিতে পারি। যেমন যদি আমি ফেজোর কথা ধরি, ফেজো কি ট্যাবলেট, বড়দের এটা নরমালি আমরা অ্যাডাল্টে 120 এমজি দেওয়ার চেষ্টা করব। যদি বয়স কম থাকে তাহলে 60 এমজি পাওয়া যায়। এটা নরমালি ডোজটা হচ্ছে কি এক বেলা, এটা রাতের বেলা দিতে পারি। আর যদি অতিরিক্ত মাত্রায় ইচিং হয়, এটা স্যার অ্যাডাল্টে অ্যাডাল্টে দিস 5 এমজি সে সকালবেলা খাইবে। এবং এটা ইচিং হলে এটা আপনার 5 দিন দিলেন, 7 দিন দিলেন, এই নির্দিষ্ট মাত্রায় যে ডোজে মেনটেন করতে হবে বিষয়টা এরকম না। অ্যান্টিবায়োটিক ছাড়া ওই রকম ভাবে ডোজ মেনটেন করতে হবে এরকম কোনো ওষুধ নাই। তবে অটো ইমিউনিটিজের যেগুলো আমি একটু খেয়ে যেতে হবে, সেগুলো তো খেয়ে যেতে হবে। আমার চলমান চলতেই থাকে। তাহলে কি এগুলো আপনার কি অনুযায়ী দিতে হবে, যেহেতু বেচারার ইচিং হইতেছে, হয়তো এগুলো চালিয়ে যেতে চাওয়া লাগতে পারে। এগুলো আপনার চুলকানি, অথবা তার বলে দিলেন যে আপনি যখন দিন রাত্রে ঘুমাইতে অসুবিধা হইতেছে অথবা যখন চুলকানিটা বেশি হবে তখন আপনি এভাবে খেয়ে নেবেন। এবং তাৎক্ষণিকভাবে হয়তো আপনি 5 দিন কিংবা 7 দিন দিয়ে দিলেন। বাকি ফেসবুক কলকাতা ঠিক আছে, এগুলো আমরা নরমালি সবাই দিতে পারি। কারো যদি ডায়াবেটিস মেলাইটাস কিংবা এইচটিএল হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রেও যে আমরা হিস্টাসিন দিব।
খুবই ভালো। হিস্টাসিন দিব। দুষ্ট আছে। হিস্টাসিন ডোজ সকালবেলাও দেওয়া যায়, বিকালবেলাও দেওয়া যায়, দুবেলাও দেওয়া যায়, সমস্যা নেই। যাদের হাইপার টেনশন ডায়াবেটিস থাকে ওদের ক্ষেত্রে এটা ইউজ করবে। এবং একটা জিনিস পড়াইছি যে স্টেজের কারণে হয় এটা। যারা অতিরিক্ত মাত্রায় টেনশন, আপনার কাছে একটা রোগী আসলো, সে কারণ ছাড়া কথা বলতেছে, অতিরিক্ত মাত্রায় কথা বলতেছে, তার মানে বুঝতে হবে যে এখানে সমস্যা আছে। তার এই হিস্টাসিন মেরে দেবে, সে ঘুমাবে ঠান্ডা থাকবে এবং মেন্টালি কি জিনিস থাকবে এবং জিনিসটাও কমে আসবে। একসাথে কি দুইটা, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল কথাবার্তা। আমি যত বেশি রুগী দেখবো, যত বেশি রুগীর সাথে অ্যাটেন্ড হবো, তত বেশি শিখতে পারবো। এই জন্যই বলে মেডিকেলে শিক্ষার শেষ নাই। এইগুলো ইচিং, কারো ক্ষেত্রে পেইন হইতেছে, সরি বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ পাওয়া যায়, ফেক্টোসেনাডিন, সিরাপের কথাই ধরি, এটা 18 কেজিতে 1 চামচ। এটা আমরা বিডি ডোজে সাধারণত দিই 2 বেলা, 18 কেজিতে 1 চামচ। 1 চামচ। এটা 60 ml এর পাওয়া যায়, একটা ml আছে 60 ml। এখন কারো বাচ্চার ওজন যদি 8 কেজি হয়, তাহলে আমরা কিভাবে কত চামচ? হাফ চামচ। হাফ চামচ হয় কেমনে? তারও কম হচ্ছে। কম হবে। তাহলে এবার আপনি ছোয়া চামচ, 2 মিলি, আচ্ছা, এক বাটিতে চামচের হিসাবটা কি? 5 ml এ 1 TSF। TSF মানে কি? চামচ। 5 ml এ 1 চামচ। একটা সিরাপের গায়ে লেখা থাকে, দেখবেন কোন সিরাপের গায়ে লেখা আছে 5 mg equal 1 ml, অথবা প্রতি 1 ml এ আছে এত mg, বাংলায় সুন্দর করে লেখা থাকে। ঠিক এই কারণেই লেখা থাকে, mg-র হিসাবটা করার কারণে লেখা থাকে এটা। এমএলএ ভালো হিসাব মানে ভালো করা যায় না, স্যার আপনি এতে এমজিতে ভালো রেজাল্ট ইয়ে করবেন। সব সময় mg-র হিসাবে আসলে সেটা হচ্ছে অ্যাকুরেট ডোজ। এমজি mg বাচ্চাদের ক্ষেত্রে mg-র হিসাবটা হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট। বুঝতে পারছেন? তাহলে এটাই আমরা কি বলছি যে 60 ml, আমরা কত বলছি? 18 কেজিতে কত দিব? 5 ml দিব। যে একটা বাচ্চার ওজন হচ্ছে 8 ml, তাহলে কয় ml দিব? তাহলে কি করব? প্রতি ml এ কতটুকু আসতেছে সেটাকে ভাগ করতে বের করতে হবে। 18 কেজিতে 5 ml, তাহলে 1 কেজিতে কত ml? একটা না, এক কেজিতে 1 ml 1 কেজিতে এটা ভাগ করলে যেটা আসে ওটাই ml 1 কেজিতে আসবে। ওটা দিয়ে 8 গুণন করলে যত ml আসবে তত, এটা ভাগ করলে কত আসে? তারপরে হচ্ছে 0 পয়েন্ট আসবে। কত আসে? কি হিসাব করছে? 0.2 এখন এইটারে যে সমান চিহ্ন দেন, হ্যাঁ সমান চিহ্ন দিয়ে 8 গুণ দেন, 2.2। আচ্ছা 2.2 এখন 2.5 হচ্ছে হাফ চামচ।
অর্থাৎ 1 চামচের একটু কম হবে। আর কোন দিলে আর কোনটা কি স্যার? 8 গুণ দিলে 8 কেজিতে 8 কেজির বাচ্চার জন্য হিসাব করলাম। মানে কি আমি যদি ml এ লিখে দেই, যদি ml হিসাবে দেই তাহলে কি লিখবো 2 কেজি দিনে দুইবার 7 দিন 11 হিসাব লবণ দিয়ে খাওয়াবে। 5 ml এর সাথে বাচ্চার ওজন কম করা লাগে। হুম? হুম। এমজির হিসাব আছে এখানে, ml এর হিসাব আছে, কত ml এ কত চামচ আছে সেই হিসাব আছে, অনেকগুলো ক্যালকুলেশন আছে। আর এমজি হিসেবটা করে সার্টিফিকেট আমরা দেবো। এমজির হিসাব লেখা থাকবে, স্যার সেপিক জিমে কত এমজিতে কতটুকু। আচ্ছা স্যার, এখানে একটা নাপাতে আছে আপনার 120 mg 5 ml। হুম। এটা একটু করে দেন তাহলে আমি বুঝতে পারবো। ধরি এবার তার পেইন আছে, পেইন আছে মানে কি পেইন কিলার দিতে হবে, তাই না? পেইন কিলার আমরা বড়দের ক্ষেত্রে কি করব, নাপা দিব, নাপা 3 বেলা 4 বেলাও দেওয়া যায়। হ্যাঁ, এবার আসি ছোটদের ক্ষেত্রে সিরাপ, সিরাপ না, নাপা এটা 120 mg আর 5 ml। অবলিক 5 ml। 5 ml, অর্থাৎ 1 চামচে 120 ml আছে।